নুন্নাহারের হাতে রিপোর্টগুলো দিয়ে দৌড়ে আবার চলে আসে। নুন্নাহার রিপোর্টগুলো হাতে নিয়ে তাকিয়ে আছে ছেলের যাওয়ার দিকে। তিনি তুরাককে কিছু একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু সেটা আর বলা হলো না। ডাকও দিয়েছিলেন তিনি, কিন্তু তুরাক বলেছে এসে কথা বলবো, এখন সময় নেই। প্রতিটা টিভি চ্যানেল একই নিউজ ঘুরতেছে। নির্বাচন কেন্দ্রে মারামারির ফলে গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি মেয়র পদপ্রার্থী কালাম মোল্লা। তুরাগের এখন রাগে মাথার রগ মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। টিভিগুলো ভেঙে ফেলতে মন চাচ্ছে। আফসোস হচ্ছে সকালবেলায় কেন গেল না সেজন্য। ভোট এখনো চলতেছে, কে জয়ী হবে বলা মুশকিল। সিটি হসপিটালেই আনা হয়েছে কালাম সাহেবকে। তুরাগ হাজির হয় সেখানে। ততক্ষণে মাথায় ব্যান্ডেজ করা হয়ে গেছে তার। তার সাথে কথা বলতে আসে তুরাগ। ভাই, সরি। আরে পাশে আয় বেটা, সরি কেন বলছিস? আপনার বিপদের সময় আপনার পাশে থাকতে পারলাম না। যা হবার তা হয়েছে। এখন দেখ কেন্দ্রের কি অবস্থা। আমিও একটু পরে যাব, দেখি কি না কি হয়। শান্ত হন ভাই, জনগণ আপনার পক্ষে আছে, চিন্তা করবেন না। কিন্তু এই কাজটা কে করলো ভাই? একবার নাম বলেন, ওরে মাটির তলে পুইতা ফেলবো একেবারে। কালাম মোল্লা পিঠে হাত রাখেন তুরাগের। তুরাগকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন তিনি। তুরাগও যে তাকে কম শ্রদ্ধা করে না, এটা তো জানা কথাই। তিনি তুরাগকে বললেন, শান্ত হ ভাই, শোন, এই জগতে টিকে থাকা এত সহজ না। মেজাজ গরম করে কিছু করা ঠিক না। রাগচটা মানুষ নেতা হতে পারে না। ভাই, কে করেছে আপনি শুধু নামটা বলেন। ওকে কিচ্ছু বলবো না, খালি নামটা শুনি। রাশেদ চৌধুরীর ছোট ভাই। ওর এত বড় সাহস কেমনে পাইলো ভাই? ওরে তো আমি ছাড়বো না। শান্ত হ। কে শোনে কার কথা? মেজাজ গরম হয়ে গেছে তুরাগের। হন হন করে বেরিয়ে যায় হসপিটাল থেকে। ডক্টর এসে রিপোর্টগুলো দেখে গেছে। হাতের দুটো হাড়ের একটা আর একটার উপরে উঠে গেছে, কিছুটা ফাটলও ধরেছে। ব্যান্ডেজ করে দিয়েছে তারা। এছাড়া আর কোনো ইন্টারনাল ইনজুরি হয়নি। তাই চাইলে আজকেই বাসায় নিয়ে যেতে পারবে মিথিলাকে। ডক্টর যেহেতু পারমিশন দিয়ে দিয়েছে, তাহলে এখানে কষ্ট করে থেকে কী লাভ? এর থেকে বাসায় নিয়ে গেলে এক্সট্রা কেয়ার করার সুযোগ পাবে। তাই নুরনাহার ঠিক করে এখনই বাসায় চলে যাবে। ড্রাইভারকে আগেই ফোন দিয়েছিল, তিনি নিচে এসে অপেক্ষা করতেছে। নুরনাহার, মিথিলা, মোহনা, ওদের মা আর ড্রাইভার সহ 5 জন ছিল গাড়িতে। গাড়ির মধ্যে সবাই মূলত আজকে নির্বাচন নিয়েই আলোচনা করতেছিল। এমন সময় ড্রাইভার হঠাৎ করে ব্রেক কষায়। সামনের দিকে ঝুঁকে যায় সবাই। মাথা তুলে সামনে যা দেখে তা দেখার জন্য প্রস্তুত ছিল না কেউই। মালবাহী একটা বড় ট্রাক রং রুটে খুব স্পিডে চালিয়ে আসতেছে। সামনে গাড়ি দেখে স্পিড না কমিয়ে বরং আরো স্পিড বাড়িয়ে দিয়েছে। গাড়ির ভেতরে থেকে 5 জনই নিজের চোখের সামনে নিজেদের ভয়ঙ্কর ভবিষ্যৎ ভেসে ওঠে। মুহূর্তের মাঝে রাস্তা থেকে ছিটকে দূরে গিয়ে পড়ে গাড়ি। কি ভয়ানক অবস্থা সেখানে। আম্মু, হ্যাঁ আম্মু, কথা বলছো না কেন? চোখ খোলো আম্মু। তুমি কি রাগ করে আছো আম্মু? হ্যাঁ আম্মু, আমি আর কোনো অন্যায় করবো না আম্মু। তুমি যা বলবো সব শুনবো। আর রাত করে বাসায় ফিরবো না আম্মু। তোমায় ছাড়া আর একবেলাও খাবার খাবো না, প্রমিস আম্মু। একটাবার ফিরে এসো না আম্মু, প্লিজ। করুণ কণ্ঠে আর্তনাদ করছিল হসপিটালের করিডোরে বসে তুরাগ। রক্তে মাখানো মায়ের মুখশ্রীতে হাত বোলাচ্ছে আর পাগলের মতো চুমু খাচ্ছে। আশেপাশে থাকা ডক্টর, নার্সরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর্তনাদ দেখছে। একপাশে দেয়ালে হেলান দিয়ে নিশ্চুপ হয়ে বসে আছে তায়েব সাঈদ। আশেপাশের মানুষজন সান্ত্বনা না দিয়ে ভিডিও করছে। সিঙ্গার তুরাক সাইয়েদি তার মায়ের মৃতদেহ সামনে বসে আর্তনাদ করছে। এরকম ভিডিও ব্লগ হিসেবে ছাড়বে না তা কি করে হয়? এখন মানুষ মানুষের বিপদে এগিয়ে আসার আগে ব্যস্ত থাকে, কখন ছবি তুলবে, কখন ভিডিও করবে তা নিয়ে। মাকে ছেড়ে উঠে দাঁড়ায় তুরাগ। পাশাপাশি 3টা লাশ শোয়ানো। দ্বিতীয় লাশটার মুখের দিকে তাকাই। মোহনার থ্যাতলানো মুখ দেখে আঁতকে ওঠে তুরাগ। আর দেখার সাহস হয় না। কাপড় টেনে ঢেকে দেয় মুখ। পরের জন ছিল ড্রাইভার। সবাইকে পাশ উঠে পাগলের মতো দৌড়ে আবার অপারেশন থিয়েটারের সামনে যাই। মাস্ক খুলতে খুলতে ডক্টর বেরোচ্ছে সেখান থেকে। হামলে পড়ে তুরাগ ডক্টরের উপর। ডক্টর, পেশেন্টের কি অবস্থা? ও সুস্থ আছে তো ডক্টর?
কথা বলছেন না কেন ডক্টর? কি হয়েছে বলুন না। আই এম সরি মিস্টার সাইদ। ডক্টরের মুখে সরি শব্দটা শুনে মাথা ফাঁকা হয়ে গেল তুরাগের। ওদিকে মায়ের লাশ পড়ে আছে, এদিকে মিথিলার ক্ষীণ আশা জেগেছিল। ডক্টরের মুখে সরি শব্দ শুনে সেই আশাটুকুও যেন নিভে গেল। হাঁটু ভেঙে সেখানেই বসে পড়ল তুরাগ। তখন কাঁধে হাত রাখলো ডক্টর। আস্তে আস্তে মাথা তুলে তাকালো তুরাগ। সে মারা যায়নি, তবে বসা থেকে এক লাফে উঠে দাঁড়ালো তুরাগ। ব্যস্ত কণ্ঠে জানতে চাইলো, কি বললেন ডক্টর? তবে কি, কি হয়েছে বলুন না। আসলে ডক্টর প্লিজ। তিনি কোমায় চলে গেছেন। এটা থেকে তিনি কবে আবার সুস্থ লাইফে ফিরে আসতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। আর বয়স্ক যেই নারী ছিল তিনিও গুরুতর আহত, তবে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন আশা করা যায়। ডক্টর চলে যায় সেখান থেকে। সেখানে হাঁটু গেড়ে বসে পড়ে তুরাগ। চিৎকার করে কাঁদতে থাকে। মানুষ বলে ছেলেদের নাকি কাঁদতে নেই। কে বলেছে? ছেলেদেরও তো মন বলে কিছু আছে, তাদেরও কষ্ট হয়। এরকম একটা মুহূর্তে নিজেকে কি করে সামলাবে তুরাগ? গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছিল সেখানে বসেই। তুরাগের বাবা বাখারাত হয়ে আছেন, তিনি কোনো কথাই বলছেন না। তুরফাকে এখনো জানাননি। এরকম একটা কথা তো মেয়েকে বলার সাহস নেই। কয়দিন আগেই এসে গেল, এখন হুট করে বাসায় আসতে বললেই মেয়েটা বুঝে যাবে। এত দূরের পথ কি করে আসবে মেয়েটা একা একা? হঠাৎ পেছন থেকে কাঁধে কেউ হাত রাখায় গোটানো হাতের শার্টে নিজের চোখ মুছে পেছনে মুখ ঘোরায় তুরাগ। পিছনে কালাম মোল্লা, প্রান্ত সহ আর বাকি সবাইকে দেখে উঠে দাঁড়ায় তুরাগ। কালাম মোল্লা বুকে টেনে নেয় তুরাগকে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ভাই আপনার মাথার ব্যথা। আমি ঠিক আছি। একটা খবর দেওয়ার ছিল, যদিও এই মুহূর্তটায় কি বলবো তোমাকে। আমরা হেরে গেছি ভাই। কালাম মোল্লা মাথা নেড়ে না বোঝাই। কান্না থামে তুরাগের। জড়িয়ে ধরে আবারও কালাম মোল্লাকে। এরকম একটা পরিস্থিতি না হলে আজকের দিনটা হতে পারত অন্যরকম একটা খুশির দিন। এই নির্বাচনের জন্য কত কষ্ট করেছে। আজ দেখো দলের সবাই উদযাপন বাদ দিয়ে তুরাগকে সান্ত্বনা দিতে হসপিটালে ছুটে এসেছে। প্রান্ত এগিয়ে আসে সামনে, বুকে জড়িয়ে ধরে তুরাগকে। প্রান্ত, এরকমটা কেন হলো আমার সাথে? আমি মনে হয় বড় কোনো পাপ করেছি, যার কারণে আমার এত বড় শাস্তি পেতে হচ্ছে। আমি তো মাকেও কষ্ট দিয়েছি। মা কি আমাকে ক্ষমা করবে প্রান্ত? কি করব এখন আমি? শান্ত হ ভাই। আন্টি তো অনেক আগেই ক্ষমা করে দিয়েছে। সন্তানরা কত ভুল করে, কিন্তু মা বাবা কি সেই ভুল ধরে বসে থাকলে বল? মা বাবা কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। তুই এখন আন্টির জন্য দোয়া কর, উপরওয়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। দেখ ভাই, ভোটের ফলাফল শোনার পরেই এখানে চলে এসেছি। কথা বলবি না তার সাথে? আহা প্রান্ত, কি করছো? ওর সিচুয়েশনটা বোঝো। কাঁদুক, কাঁদতে দাও। কান্না করলে মন হালকা হয়। তুরাবকে বলবি না। আমি বলতে পারবো না। তুই একটু ওরে আনার ব্যবস্থা কর না। কালাম মোল্লা জিজ্ঞেস করেন, আচ্ছা, তখন হসপিটাল থেকে বের হওয়ার পর কি হয়েছিল বলতো? ফোন দিয়ে পেলাম না যে। ফ্ল্যাশব্যাক। দুপুরে হসপিটাল থেকে রেগে বেরিয়ে গেলেও বাহিরে এসে মাথায় কাজ করলো যে না, এই মুহূর্তে নিজেকে শান্ত করা জরুরি। নিজেকে শান্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন। ভাই অসুস্থ, এখন যদি সেও ঝামেলা করে তাহলে এদিক দেখবে কে? তাই চলে এলো কেন্দ্রে। সারাদিন এ কেন্দ্র থেকে ও কেন্দ্রসা দৌড়দৌড়ি করে 5টার দিকে ফ্রি হলো। এরপর ভোট গণনার পালা। তুরাগ ভেবেছিল এখন একটু বসে নিবে। সেই মুহূর্তেই পকেটে থাকা ফোনটা বাজকাই শব্দে বেজে ওঠে। এই মুহূর্তে ফোন আসায় বিরক্ত হলেও ফোন বের করে ফোন রিসিভ করলো। অপর পাশ থেকে জানালো যে হসপিটাল থেকে ফোন করেছে। হসপিটাল থেকে ফোন শুনেই বসা থেকে উঠে দাঁড়ায় তুরাগ। মিথিলা হসপিটালে, তাই মনে করছিল মিথিলার কিছু হয়েছে। কিন্তু হসপিটাল থেকে জানালো তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, সবার অবস্থা গুরুতর। সেই মুহূর্তে সেই অবস্থায় ছুটে বেরিয়ে আসে তুরাগ। প্রান্ত সাথে আসতে যাচ্ছিল, কিন্তু তুরাগ না করে দেয়, এখানে থাকতে বলে। দিক বিদিক শূন্য হয়ে ছুটে এসেছিল হসপিটালে। এখানে আসতে আসতে হসপিটালের সামনে বসেই শুনতে পাই একটা গাড়ি অ্যাক্সিডেন্টও নাকি 3জনই স্পট ডেড। 2জন এখনো আছে, তবে গুরুতর আহত। সব মানুষজন ঠেলে ঠুলে দৌড়ে হসপিটালের ভেতরে আসে তুরাগ। সামনেই বাবাকে বসে থাকতে দেখে।
গিয়ে জানতে চাই কি হয়েছে। জবাব দেয় না তিনি। এক ধ্যানে স্ট্রেচারে সাদা কাপড় দিয়ে ঢাকা লাশের দিকে তাকিয়ে আছেন তিনি। তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তুরাগ। ধীর গতিতে পা ফেলে সেখানে যায় তুরাগ। কাপা কাপা হাতে মুখের উপর থেকে কাপড় সরিয়ে যখন মায়ের মুখখানা দেখে, তখনই মা বলে জোরে একটা চিৎকার দেয়। এরকম একটা সিচুয়েশনে পাগল প্রায় অবস্থা তুরাগের। তুরাগ এই মুহূর্তে একদম দুর্বল হয়ে গেছে। একদিকে মায়ের চলে যাওয়া, ভালোবাসার মানুষটা কমাই, মোহনা মেয়েটাকেও ছোট বোনের মতো ভালোবাসতো, তার নিথর দেহটাও হসপিটালের করিডোরে পড়ে আছে। কি করবে না করবে কিছুই বুঝতে পারতেছে না। প্রান্তরা সহ বাকি সবাই মিলে হসপিটালের ফর্মালিটিগুলো সম্পন্ন করে নিয়ে আসে ওদের। মিথিলা আর মিথিলার মা হসপিটালে রইল। মোহনার ভাগ্যটা কত অদ্ভুত, তাই না? এতদিন যাবৎ নিজের বড় বোনের সেবা করে গেল। কোথায় বড় বোনকে নিয়ে সবসময় চিন্তা করত, কি হবে না হবে তা নিয়ে। আজ সব চিন্তাকে অবসর দিয়ে নিজেই চিরবিদায় নিল। সেই সময়টাতে তার কোনো আপনজন তাকে এক নজর দেখার সুযোগ পেল না। এরকম ভয়ঙ্কর ভাগ্য কারো না হোক। নূরনাহার চলে যাওয়ার আজ 5 দিন গত হয়েছে। তুরাগদের সমস্ত পরিবার যেন এখনো নিশ্চুপ হয়ে আছে। তুরফা এসেছিল পরদিন সকালে, কিন্তু মেয়েটা ইন্ট্রোভার্ট স্বভাবের। নিজের অনুভূতিগুলো যে কারো সামনে প্রকাশ করে না। সেও তার বাবার মতো বাখারা হয়ে চুপচাপ হয়ে আছে। ভেতরে ভেতরে ঘুমড়ে মরছে, কিন্তু বাহিরে প্রকাশ করছে না। তহমিনাকে জড়িয়ে ধরে বলে, আমার মা তো আমাকে একবারও বললো না মামিমা, তাহলে তো জীবনেও মাকে ছেড়ে যেতাম না। আমাকে না বলে গেল কেন মা? আমি কাকে মা বলে ডাকবো মামিমা? মায়ের দাফন শেষ হওয়ার পর আবার হসপিটালে এসেছিল তুরাগ। পাগল পাগল অবস্থা হয়ে গেছে। এখন আর বাসায় ফেরে না, খাওয়া দাওয়া ঠিকঠাক করে না। কেউ বাসায় নিতে চাইলেও বলে, আমি বাসায় কার কাছে যাব? কি করব গিয়ে? আমি মা বলে কাকে ডাকবো? যাব না, আমিও বাসায় কোনোদিনও যাব না। কেউ জোর করেও নিতে পারে না। সবাই এসে দেখে যায়। তহমিনা এসে খাবার খাওয়াই যায়। তরুর দাদি থেমে থেমে মেয়ের জন্য কান্না করেই যাচ্ছেন। একজন মায়ের সামনে তার সন্তানের চলে যাওয়া দেখাটা কতটা কষ্টের তা কেবল একজন মাই জানে, যে তার সন্তান হারিয়েছে। সেই সংসার নূরনাহার সামলাতো, আজ তা তহমিনা দেখতেছে। কিন্তু কতদিন? তাকেও তো ফিরে যেতে হবে। এসব ফেলে কিভাবে যাবে সে? মিথিলার মা এখনো হসপিটালে ভর্তি। তাকে এখনো মোহনার কথা বলা হয়নি। তিনি নিজেই তো অসুস্থ, তার উপর তার 2 মেয়ের আজ এমন দশা। এত শখ তিনি নিতে পারবেন না। তাকে কিভাবে বলবে এটাই ভেবে পাচ্ছে না কেউ। বসার ঘরে থমথেমে মুখে বসে আছে তায়েব সাইয়েদ। তার পাশেই বসে আছে তুরফা। অপর পাশের সোফায় বসে আছে নুরুল ইসলাম আর তহমিনা। তহমিনার পেছন ঘেঁষে মায়ের গলা জড়িয়ে দাঁড়িয়ে আছে তরু। তায়েব সাহেবের ঠিক অপোজিট সাইডের সোফায় মুখোমুখি বসে আছে তুরাগ। তুরাগ একধানে বাবার দিকে তাকিয়ে আছে। উদ্দেশ্য বাবা কি বলে তা শোনা। তুরাগের পাশেই গুটিসুটি মেরে বসে আছে তারামন বিবি। নাতি আসছে, পর থেকে নাতির পাশ ঘেঁষে বসে আছেন তিনি। নূরনাহার চলে যাওয়ার পর থেমে থেমে কান্না করেন এই বয়স্কা নারী। তার মেয়ে যে ছেলে মেয়ে দুটো রেখে গেছে, তাদের দেখার ইচ্ছে বারবার পোষণ করেও তুরাগকে পাননি তিনি। তাই আসার পর থেকে নাতনিকে পাশে বসিয়ে রেখেছে। এই মুহূর্তে সবাই তায়েব সাইয়েদের মুখ পানে তাকিয়ে আছে। তিনি গম্ভীর থমথমে মুখে মেয়ের দিকে তাকিয়ে আছে। কেউ কিছু বলছে না দেখে নুরুল ইসলামী কথা তুলল। ভাইজান, সবাই এসেছে এখানে। আপনি কি কিছু বলতে চান? শালাবাবু, তুমি তোমার ভাগিনাকে জিজ্ঞেস করো, সে কি আমার কথা শুনবে নাকি এখনো তার মর্জি মতো চলবে? তাইয়েব সাইয়েদের কথায় চোখ ছোট ছোট করে ফেলে তুরাগ। ওর বাবা এখন কথা বলার জন্য মামুকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। কেন সরাসরি কথা বলা যায় না নাকি? মামু, তোমার দুলাভাইকে জিজ্ঞেস করো সে কি বলতে চায়। সে আমার বাবা, আমি অবশ্যই তার কথা শুনবো। শালাবাবু, তোমার ভাগিনাকে বলো এখন তার মা নেই, এখন এই সংসারে হাল ধরার জন্য তো কাউকে লাগবে। মামু, তোমার দুলাভাইকে আবার বিয়ে করতে চায় নাকি? অসভ্য ছেলে, মুখে লাগাম দাও, আমি তোমার বাবা হই। তাহলে সংসারের হাল কে ধরবে? তোমাকে বড় করেছি কে এই দিন দেখার জন্য?
আমি আমার বন্ধুর মেয়েকে তোমার জন্য পছন্দ করে রেখেছিলাম। তোমার মামা, মামি, নানু সবাই থাকতেই আমি চাই তুমি তোমার সিদ্ধান্ত আমাকে জানাবে। বেশি কথা আমার পছন্দ নয়। এখন তুমি হ্যাঁও বলতে পারো বা নাও বলতে পারো, আমার কোনো আপত্তি নেই। তবে তুমি যদি না বলো তাহলে আজকের পর থেকে তুমি ভুলে যাবে আমি তোমার বাবা। রাগে মাথার রগগুলো ফুলে গেছে। হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণের এক প্রচেষ্টা চালাচ্ছে তুরাগ। কয়েকদিন আগে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। এই মুহূর্তে বাসার মধ্যে অশান্তি করাটা কতটা বেমানান সেটা মাথায় রেখেই রাগকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। কিছু সময় চুপ থেকে বাবার সামনে মুখ খুলল তুরাগ। বাবা, তুমি জানো আমি মিথিলাকে ভালোবাসি। তারপরেও তুমি কিভাবে আমার বিয়ে নিয়ে ভাবতে পারো? বিয়ে যদি করতেই হয় তাহলে মিথিলাকেই করব, নয়তো কখনোই বিয়ে করব না আমি। এটাই তোমার ফাইনাল সিদ্ধান্ত? হুম। তুমি বলতে চাচ্ছ তোমার জীবনের সব সিদ্ধান্ত তুমি নেবে? আমার জীবনে কি আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই? অবশ্যই আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে গুরুজনদের কথাও শুনতে হয়। এখন তুমি যদি চাও তুমি তোমার বাবার উপরে কথা বলবে, সেটা তোমার নিজস্ব ব্যাপার। তুমি যদি এরকমটাই করো তাহলে আজকের পর এই বাসার দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তোমার খামখেয়ালিপনা অনেক সহ্য করেছি, সব তোমার জন্য হয়েছে। তোমার মায়ের চলে যাওয়ার পিছনে তুমি দায়ী। বাবা, ডাকবে না বাবা বলে। এভাবে ছেলে মানুষই করছো কেন? আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। এখন তুমি যদি চাও তোমার লাইফে মিথিলা ছাড়া আর কাউকে দরকার নেই, দরজা খোলা আছে, বেরিয়ে যাও। তুরাগের মনে হচ্ছে ওর বাবা এখন বেশি বেশি করছে। রাগে মাথা ছিঁড়ে যাচ্ছে। এখানে সব ভেঙে গুড়িয়ে দিতে পারলে হয়তো শান্তি লাগতো। মন চাচ্ছে সত্যি সত্যি এখান থেকে উঠে চলে যেতে, কিন্তু এই মুহূর্তে এই স্থান ছেড়ে উঠে যাওয়া মানে বাবাকে কষ্ট দেওয়া। এরকম একটা মুহূর্তে বাবাও যে ভালো নেই সেটাও বুঝতে পারছে। কিন্তু মিথিলার এই বিপদের মুহূর্তে মিথিলার হাত ছেড়ে দেওয়াটা কি মিথিলাকে ঠকানো হবে না? কি করবে না করবে ভেবে পাচ্ছে না তুরাগ। এখন তুরফার ওপর ভীষণ রাগ হচ্ছে তুরাগের। তুরফা যদি আজ হাসপাতালে না যেত আর ওভাবে না বলতো তাহলে কি তুরাগ এখন বাসায় আসতো? এই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় ভুগছেন তুরাগ। তুরাগ, কথা তো অনেক হলো, সবই শুনলাম। তবে আমার মনে হচ্ছে তুমি তোমার বাবার কথা অবশ্যই রাখবে। এরপরে আর কোনো কথা তুমি বলবে না। তোমার মা আজ বেঁচে নেই। তোমার গার্ডিয়ান বলতে তোমার বাবা। তোমার তাকে কষ্ট দেওয়া উচিত হবে না। নুরুল ইসলামের কথা শুনে অসহায় চাহনিতে মামার দিকে তাকাই তুরাগ। এভাবে সবাই এখন ওর বিরুদ্ধাচরণ করছে। কেউ অন্তত বলতে পারতো যে ওর যাকে ভালো লাগে তাকেই বিয়ে করুক। মনে মনে খুব করে চাইলো মামুর কথার বিরুদ্ধে কিছু বলবে, মনে সাজিয়েও দিল কিছু কথা। যখনই বলার জন্য হা করলো তখনই হাত উপরে তুলে না ইঙ্গিত করলো নুরুল ইসলাম। দমে গেল তুরাগ। তোমার আর কোনো কথা শুনতে চাই না তুরাগ। ছোট থেকেই তুমি তোমার ইচ্ছে মতো চলেছ। আপার স্বপ্ন ছিল তার ছেলে পড়ালেখা করে ভালো কিছু করুক। তুমি তা না করে বেছে নিয়েছো গিটার, মেতে উঠেছো গানের সাথে। নিজের এত সুন্দর ক্যারিয়ার গড়ার পর সেটা ছেড়ে আবার যোগ দিয়েছো রাজনীতিতে। তখনও পরিবারের কেউ চায়নি তুমি এটা করো। তুমি করেছো, সবার বিরুদ্ধে গিয়ে। আর যখন আপা নেই, কাউকে তো এই সংসারের হাল ধরতে হবে। সেখানে তুমি পছন্দ করছো এমন একজন মেয়েকে যাকে নিয়ে নিজের জীবনের কোনো নিশ্চয়তা নেই। ধরে নিলাম সে সুস্থ হবে, তার দায়িত্ব নেওয়ার জন্যই তো অন্য কাউকে দরকার। সে কিভাবে সংসার সামলাবে? নুরুল ইসলামের কথার জবাবে জবাব দেয় না তুরাগ। এই মামা নামক জীবনটাই যতই বন্ধুর মতো ভাবতে চাক, এর রূপ মাঝে মাঝে ভীত করে তুরাগকে। এই ভয়ের আরও একটা কারণ রয়েছে, সেটা খুব ছোটবেলাকার। ছোটবেলায় মায়ের সাথে নানু বাড়িতে বেড়াতে গিয়েছিল তুরাগ। সেখানে আশেপাশে বাচ্চাদের সাথে খেলতে গিয়ে বাঁধিয়েছিলেন তুমুল ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে ঘুষি মেরে নাক ফাটিয়েছিল এক ছেলের। সেই ছেলের বাবা নুরুল ইসলামকে বিচার দিয়েছিল। কেউ অন্যায়ের বিচার দিলে রাগ মাথায় চড়ে বসত নুরুল ইসলামের। সেদিনও রাগ হয়েছিল ভাগিনার ওপর। বাসায় এসে পিটিয়েছিলেন তুরাগকে। শুধু মেরেই ক্ষান্ত হননি, দড়ি দিয়ে 2 ঘন্টা কড়া রোদের মাঝে বেঁধে রেখেছিলেন। নূরনাহার ছাড়াতে গেলে তাকেও কঠোর স্বরে
বারণ করে দেন। নুরনাহার আর পা বাড়ায় না। সেদিন এর পর থেকেই মামা শব্দটা জমের মতো মনে হয় তুরাগের। যদিও তুরাগ বড় হওয়ার পর যথেষ্ট ফ্রি হওয়ার চেষ্টা করেছে নুরুল ইসলাম, কিন্তু ছোটবেলা থেকে মনের মধ্যে পুষে রাখা ভয়টা তুরাগের রয়ে গেছে। আজকেও মামার দেখানো যুক্তির বিরুদ্ধে আর কথা বলতে পারলো না। ড্যাব ড্যাব করে অসহায় নজরে তাকিয়ে রইল। ছেলের এরকম অবস্থা দেখে মনে মনে পুলকিত হলেন তাইব সাইদ। এই ঘাড়তেড়া ছেলেকে তিনি জব্দ করতে পারবেন না একা একা। এজন্যই নুরুল ইসলাম থাকতে থাকতে কথা তুললেন। সবার কথার মাঝে বাদ সাধলেন তো হবে না। তিনি তার স্বামীর উদ্দেশ্যে বললেন, কি শুরু করলে তোমরা? কয়টা দিন আগে এত বড় দুর্ঘটনার পরে এখন বিয়ে শাদীর বিষয়টা বড্ড বেমানান নয় কি? নুরুল ইসলামকে জবাব দিতে না দিয়ে তাইব সাইয়েদই বললেন, দেখো, তহমিনা এই পৃথিবীতে কেউ চিরদিনের জন্য থাকতে আসে না, নুড়িয়ে চলে গেছে। সবার হৃদয় অবশ্যই ভারাক্রান্ত, কিন্তু এই মুহূর্তে এই কথা বলার কারণ শালাবাবুর ছুটি শেষ হবে আর কবে আসতে পারবে কে জানে। আমার ছেলেটাকে তো এভাবে ফেলে রাখতে পারি না। আমি চাই যা কথা হবার সবার সামনে হোক। বিয়েটা তো আর এখনই করতে বলছি না, আর যদি হয়েও বাহিরের কোনো লোক থাকবে না, আমরা পরিবারের লোকেরা মিলে আকারটা করে রাখবো। বাবার এমন কথাবার্তা শুনে অবাক হয় তুরাগ। ও একবারও বলেছে যে ও অন্য কাউকে বিয়ে করবে? ওর বাবা আকদ অবধি চিন্তা ভাবনা করে রাখছেন। এতক্ষণ চুপচাপ সবার কাজকর্ম দেখছিলেন বৃদ্ধা তারামন বিবি। এবার তিনি গলা খাকড়ি দিয়ে নিজের গলা পরিষ্কার করে দিলেন। তার গলা খাকড়ির শব্দে সবার নজর গিয়ে পড়ল তার উপর। তিনি তখনও পান চিবিয়ে যাচ্ছেন। সবাইকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, সবাই আমার দিকে কি চাও? তরু বলল, উফ দাদি, তুমি যখন কিছু বলবেই না তাহলে সবার মনোযোগ আকর্ষণের বৃথা চেষ্টা করলা কেন? বলবো না কে বলেছে? এত আস্তে না বলে একটু জলদি বলো তো দাদি। আরে এত লাফাজ কেন ছেড়ি? বৃদ্ধার কথা শুনে সেখানে থাকা ছোট বড় সবাই মূলত হোঁচট খায়। কথা হচ্ছে তুরাগকে নিয়ে। এখানে তরু কোথা থেকে আসলো? নুরুল ইসলাম জিজ্ঞেস করলো, মা, তুমি কি বলছো এসব? আমি ঠিকই বলছি। আমার তুরাগ নানু ভাইয়ের সাথে অন্য কোনো মেয়ের বিয়ে হইব না। আমি চাই তুরাগ তরুকেই বিয়ে করুক। কথাটুকু কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই আটকে ওঠেন তহমিনা। কি বলছেন এসব তার শাশুড়ি? এরকম একটা দায়িত্ব জ্ঞানহীন ছেলের সাথে তরুর বিয়ে কিভাবে দিতে চান তিনি? এদিকে তুরাগ চোখ বড় বড় করে নারুর দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে তুরাগের নিজের সব থেকে বেশি অসহায় লাগছে। তার চাওয়া পাওয়াটা গুরুত্ব কেউ দিচ্ছে না, বরং কলের পুতুলের মতো সবাই ওকে নাচাচ্ছে। তুরাগের ভাবনার মধ্যেই মুখ খোলেন তহমিনা। আম্মা, আপনি যা বলতেছেন তা কখনো সম্ভব না। এ বিয়ে হতে পারে না, এরকম ছেলের সাথে তো নয়। তহমিনার কথায় সবাই তাকায় তার দিকে। এরকম ছেলে বলতে কি বুঝিয়েছেন তহমিনা? বয়স্ক মানুষকে সম্মান দিতে আজও শিখলে না বৌমা? বাচ্চা নাতিপুতিদের আর কি বলবো? তুমি বড় মানুষ হইয়াই সম্মান দাও না। এখানে অসম্মানের কি করলাম আম্মা? আমার মুখে মুখে তর্ক করাটা কি আমাকে অপমান করা নয়? আমি আপনার মুখে মুখে তর্ক করতাম না, কিন্তু একজন মা হিসেবে আমি কিভাবে আমার সন্তানকে এরকম অন্ধকারে ভবিষ্যতের দিকে ঠেলে দিব? তোরা খারাপ ছেলে না বৌমা। ও ভালোবাসার মানে জানে। তার বর্তমান অবস্থা তুমি দেখবার পারতাছ না। একজন মানুষকে কতটা ভালোবাসলে এরকম অবস্থায়ও আগলাইয়া রাহন যায় তুমিই বলো? তরুর সাথে বিয়া হইলে তুরাগ তরুকে খারাপ রাখবো না, এই আমি বইলা দিলুম। ও মিথিলাকে ভুলে কিভাবে তরুকে মানবে সে ধারণা আছে আপনার আম্মা? এরকম একটা ছেলের সাথে আমি কিভাবে মেয়েকে বিয়ে দিব? ও কখনোই আমার মেয়েকে ভালো রাখতে পারবে না। তো কি করবা তুমি? কোথায় বিয়া দিবা তোমার মাইয়ারে? গ্রামে নিয়া বিয়া দিবা? কে করব তোমার বিয়া ভাঙা মাইয়ারে বিয়া? গ্রামের হকগোল মানুষ জানে তোমার মাইয়ার যে বিয়া ভাঙছিল। ভালো পোলা পাইবা তুমি কই জায়গায়? আম্মা,
সত্য কথা গায়ে লাগবো, এইটাই স্বাভাবিক। আম্মা, আপনি এখনো সে আগের যুগে পড়ে আছেন। একটা মেয়ের বিয়ে ভেঙেছে মানেই যে তার জীবনের সবটা শেষ হয়ে গেছে, এরকমটা ভাবার কোনো দরকার নেই। তরুর জন্য অবশ্যই ভালো ছেলে পাবো আমি। এতক্ষণ দাদি আর মায়ের কথা কাটাকাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তরু। এখন মনে হচ্ছে এরা অতিরিক্ত করতেছে, তাই মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু, তুমি একটু বেশি বেশি চিন্তা করছো না? আমি যদি বলি আমি দাদির কথাই রাজি, তাহলে? তরু, মুখে লাগাম দিতে শেখো। এখানে বয়স্করা রয়েছে, তুমি কিভাবে তাদের সামনে নিজের বিয়ের কথা নিজেই বলতে পারো? এখানে আর একটা কথাও বলবে না তুমি, যাও এখান থেকে। আমার লাইফ নিয়ে টানাটানি করছো আর আমাকেই কথা বলতে নিষেধ করছো। তরু এরপর দাদির দিকে তাকিয়ে বলল, বিয়েটা কি তোমার কাছে ছেলে খেলা মনে হয় দাদি? তুমি যে আমাদের মতামত না নিয়েই বলে দিলে তোমার নাতনির সাথে আমার বিয়ে দেবে, তুমি একবারও আমাদের কাছে জানতে চেয়েছো আমরা রাজি কিনা? তরুর কথা শুনে জিভে কামড় দিলেন বৃদ্ধা। তরুকে হাতের ইশারায় কাছে ডাকলেন। তরু কাছে আসলে তার বাম পাশে তরুকে বসার জন্য ইশারা করলেন। তার ডান পাশে তুরাগ নিশ্চুপ হয়ে মাথা নিচু করে আছে। বৃদ্ধা তার দুই হাতে দুই নাতি নাতনির হাত ধরলেন। তার হাত ধরায় মাথা উঁচু করে তাকালো তুরাগ। তরু তুরাগের দিকে তাকানো ছিল। চোখাচোখি হলো দুজনের। চোখে চোখ পড়তেই মাথা নামিয়ে নিল তরু। এই চোখে তাকিয়ে থাকার মতো সাহস এই মুহূর্তে হয়ে উঠছে না। তুরাগের চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করেছে। পারলে চোখ দিয়েই তরুকে ভস্ম করে দেয়। জোরে একটা নিঃশ্বাস ছাড়লেন বৃদ্ধা। এরপর তরুর দিকে তাকিয়ে বলা শুরু করলেন, জন্ম মৃত্যু বিয়া এগুলো আল্লাহর হাতে থাহে। তিনি যার লগে যার জুড়ি মিলাইয়া তার লগেই বিয়া হইবে। এখন যদি তগ দুইজনের জুড়ি আল্লাহ মিলাইয়া রাহে, তোরা শত চাইলেও তা থেকে পালাতে পারবি না। তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, বুঝলি? দাদি, তোমারে কে বললো যে আমাদের জুড়ি আল্লাহ মিলাইয়া রাখছে? ওরে পাগলি, এত কথা কওনের তো কিছু নাই। আমি চাইতাছি তোগো বিয়াডা হোক। একবার পবিত্র কালামের বন্ধনে আবদ্ধ হইলে দেখবি ভালোবাসা আপনা আপনি তৈরি হয়ে থাকবে। কিন্তু দাদি, মিথিলা আপু? ব্যাস, ওই মাইয়া লইয়া আর একখানা কথাও কবি না। সব শেষ হইছে ওই মাইয়ার লইগে। এখন বাকি আছে তুরাগ নানু ভাইয়ের জীবনটা। এইটাও কি ওই মুখ পুরি নষ্ট করতে দিবে নাকি? কথাগুলো বেশ গায়ে লাগলো তুরাগের। এতক্ষণ এখানে বসে মাথা নিচু করে সব সহ্য করলেও মিথিলাকে বাজে কথা বলায় ভীষণ রাগ হলো। জোর করে হাত ছাড়িয়ে নিল নানুর হাত থেকে। সেখান থেকে উঠে হনহন করে চলে গেল উপরে। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল সবাই। নুরুল ইসলাম আর তায়েফ সাইয়্যিদি এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন। তুরাগ চলে যাওয়ার পর মুখ খুললেন তায়েফ। এগিয়ে বসলেন নুরুল ইসলামের দিকে। সোফার হাতলে রাখা নুরুল ইসলামের হাতের উপর হাত রাখলেন তিনি। নুরুল ইসলাম হয়তো এতক্ষণে অনুমান করে ফেলেছেন কি বলতে চাচ্ছেন তিনি। তবুও টু শব্দ না করে ধৈর্য ধরলেন বড় বোনের জামাইয়ের কথা শোনার জন্য। তার কথা না শুনে আগ বাড়িয়ে কিছু বলতে গেলে সেটা নিতান্তই বেয়াদবি হয়ে যাবে। শালা বাবু, তুমি তো এখানে উপস্থিত ছিলে, সবটাই তো দেখলে। আমি তুরাগকে বন্ধুর মেয়ের কথা বলেছিলাম, কিন্তু আমার কোনো বন্ধুর মেয়েকেই আমি পছন্দ করে রাখিনি। তবে আম্মা বলার পর এতক্ষণ ভাবলাম বিষয়টা। তরু মামুনি তো যথেষ্ট ভালো একটা মেয়ে। আমি যদি তোমার মেয়েটাকে আমার ঘরের মেয়ে করে রাখতে চাই, তোমার কি আপত্তি আছে তাতে? সাথে সাথেই কোনো জবাব দিতে পারলেন না নুরুল ইসলাম। তবে তিনি না বলেন না, কারণ তার মা, বড় বোন, জামাই কথাগুলো তুলেছে। যারা কথাগুলো তুলেছে তাদের যথেষ্ট সম্মান করেন নুরুল ইসলাম। তাই সাথে সাথে না করে দিয়ে জানালেন, মেয়ে তো আমার একার নয় ভাইজান, এখানে তহমিনের অবদান সবচেয়ে বেশি। আগে আমি তহমিনের সাথে কথা বলি। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। দেখ নূর, আমি তোর মা হয়ে একটা কথা বলছি, এখন কি তুই কথাখানা রাখবি না? নুরুল ইসলাম পড়েছেন জাতা গলে। মা, মেয়ে, বউ কার পক্ষ নিয়ে বলবেন, কে কষ্ট পাবে, তাই কথা না বলে উঠে চলে গেলেন সেখান থেকে। তায়েব সাহেবও উঠলেন। তহমিনা, তরুর দাদু একজন অপরজনের দিকে মুখ ঘুরিয়ে বসে রইলেন। তুরফা তরুর হাত ধরে উঠিয়ে নিয়ে গেল সেখান থেকে। তরুকে নিয়ে হাঁটা ধরল ছাদের দিকে। এতক্ষণ এখানে বসে দম বন্ধ হয়ে যাচ্ছিল যেন। ছাদে গিয়ে একটু মুক্ত হাওয়া উপভোগ করার লক্ষ্য।
ছাদের দরজার ওপর পাশ থেকেই শুনতে পেল কিছু একটা জোরে পড়ে যাওয়ার শব্দ। তরুর হাত ছেড়ে দৌড় লাগালো তুরফা। ভাগ্য যখন সাথে না থাকে তখন যা হয় আর কি। পায়ে থাকা স্লিপারটা যায় ছিঁড়ে। স্লিপার সেখানে রেখেই ছাদে যাই। ছাদের দরজা পেরিয়ে কয়েক কদম ফেলতেই কিছু একটা খুব জোরে পড়ে বিঁধে যায়। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। শব্দ করেই নিচেই বসে পড়ে তুরফা। রাগে ছাদের রেলিং শক্ত করে মুঠোবন্দি করে দাঁড়িয়েছিল তুরাগ। তুরফার কান্নার আওয়াজ কানে আসতেই দ্রুত পায়ে সেখানে আসে তুরাগ। অন্ধকারে তুরফার পা চেপে ধরে বসে থাকার অবয়ব নজরে আসে। তাড়াতাড়ি করে পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করে ছাদের মেঝেতে ফ্ল্যাশ পড়তেই লাল রক্তের ছোপ ছোপ দাগ দেখা যায়। তুরফার পা বেয়ে এই রক্ত নামছে। পাশেই ভাঙা টপ পড়ে আছে। এখন তুরফার পা কেটে যাওয়াই তুরাগের ভুলের কারণেই হয়েছে। রাগের বশে নিজের হাতেই ছাদের মেঝেতে জোরে আঘাত করে তুরাগ। আবার আঘাত করার জন্য হাত উপরে তুলতেই মেঝে বরাবর হাত রাখে তরু। ফলে আঘাত তুরাগের হাতে না লেগে তরুর হাতে লাগে। মাথা তুলে তরুর দিকে তাকায় তুরাগ। তরু শান্ত কণ্ঠে বলে, রাগ কখনোই সুফল বয়ে আনে না। দেখলেন তো রাগ করলে কি হয়। এখন যদি এগুলো না ভাঙতেন তাহলে কি আপুর পা কাটতো? তুরাগ কি বলবে ভেবে পায় না। নিজের মাথা ফাঁকা ফাঁকা লাগছে। তরু সেদিকে মন না দিয়ে ব্যস্ত হলো তুরফার পায়ের রক্ত বন্ধ করতে। তরুর কাঁধে ভর করে উঠে দাঁড়ালো তুরফা। তুরাগ তখনও সেখানে বসে আছে। নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো তরু। আবার ঘাড় ঘুরিয়ে তাকালো তুরাগের দিকে, বলল, এখানেই থাকবেন তুরাগ ভাই, যায়েন না কোথাও। আমি আপুকে নিচে দিয়ে আসছি, কথা আছে আপনার সাথে। তরু কথা আছে বলাই রাগলো না তুরাগ, বরং শান্ত কণ্ঠে জানতে চাইল, কি বিষয়? আমাদের বিয়ে নিয়ে। হোয়াট? আমাদের বিয়ে মানে? কে করবে তোমাকে বিয়ে? আমি? হাউ ফানি। এত বেশি কথা বলবেন না তুরাগ ভাই, বিয়ে আপনি আমাকেই করবেন। দেখে নিন, আপনি থাকুন, আসছি আমি। তরু চলে গেল তুরফাকে নিয়ে। তুরাগ তখনও সেখানেই বসে ওদের যাওয়ার পানে তাকিয়ে আছে। কি বলবে তরু, মাথায় সেটাই ঘুরপাক খাচ্ছে। দেখুন তুরাগ ভাই, ফ্যামিলির সবাই যখন চাচ্ছে আপনি বিয়ে করুন, তখন বিয়েটা তো আপনাকে করতেই হবে। আপনি চাইলেও উপেক্ষা করতে পারবেন না। যদি উপেক্ষা করতে চানও, তবে আপনার ফ্যামিলির বিরুদ্ধে যেতে হবে। আর ফুপা এমনিতেও খুব রেগে আছে। এই মুহূর্তে আপনি যদি তার বিরুদ্ধে যান, সে আপনার উপর আরও রেগে যাবে এবং ভীষণ কষ্টও পাবেন তিনি। তাকে কষ্ট দেওয়াটাও আপনার ঠিক হবে না। এখন যদি আপনি ফুপার কথা ভেবেও রাজি হন, তাহলেও আপনাকে বিয়ে করতে হবে। আর মিথিপুর অবস্থা তো আপনি দেখতেই পারছেন। তিনি যদি কোমা থেকে ফিরেও আসেন, পুরোপুরি সুস্থ হবেন কিনা সন্দেহ আছে। এখন যদি আপনি অন্য কাউকে বিয়ে করেন, সে হয়তো মিথি আপুকে মেনে নেবে না। মিথি আপুর যত্ন করাটা সে স্বাভাবিকভাবে নেবে না। সেই জায়গায় যদি আমাকে বউ হিসেবে গ্রহণ করেন, তাহলে বিষয়টা অন্যরকম হবে। যেমন আমি মিথিলা আপুর যত্ন নিব, দায়িত্ব নিব, তার মায়েরও। একদমে কথাগুলো বলে থামলো তরু। তুরাগ রেলিংয়ের উপর দুই হাতে ভর করে আকাশপানে তাকিয়ে আছে। মনোযোগ সহকারে শুনলো তরুর কথাগুলো। তরু কথাগুলো শেষ করে উত্তরের আশায় তুরাগের মুখ পানে তাকিয়ে রইল। কিছু সময় তুরাগের থেকে কোনো উত্তর পাওয়া গেল না। সে নীরব রইল কিছু সময়, ভাবলো কিছু একটা। এরপর তরুর দিকে ঘুরে সোজা হয়ে দাঁড়ালো। হাতগুলো আড়াআড়িভাবে বুকের সাথে বেঁধে দাঁড়ালো। তাকালো তরুর চোখ পানে। তরু তখনও এক নজরে তুরাগের দিকেই তাকানো ছিল। তুরাগ তরুর দিকে তাকাতেই চোখ নামিয়ে নিল তরু। তুরাগ কিছু একটা বলবে, সেটা শোনার প্রস্তুতি নিচ্ছে। শান্ত কণ্ঠে তুরাগ উল্টো প্রশ্ন করল, ভালোবাসো আমায়? তুরাগের মুখ থেকে এরকম প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল তরু। তরু ভেবেছিল তুরাগ হয়তো বলবে আমি বিয়ে করব না, কিন্তু তরুর চিন্তাভাবনা উল্টো করে দিয়ে এ কেমন প্রশ্ন করলো। জিভ থেকে ঠোঁট ভিজল, কিছু একটা বলার জন্য মুখ খুলবে, এর আগেই ফের তুরাগের গলার আওয়াজ, মিথ্যা বলবে না। যা বলতে চাচ্ছিল তা গলা অবধি এসেই আটকে গেল তরুর। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে গেল, না, বাসি না। তবে কি? আমাকে ভালোবাসো না, তাহলে আমাকে বিয়ে করে আমার ভালোবাসার মানুষকে কেয়ার করবে, আবার তার মায়ের যত্ন নেবে, এই বিষয়টা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আমি স্যাক্রিফাইস করতে চাইলে আপনার আপত্তি থাকার কারণ কি? আমি মিথির জায়গা কখনো কাউকে দিতে পারবো না মিস তরুলতা। এই মুহূর্তে যা বলছো তা ভুলে যাও। আমি মিথিপুরের জায়গা কখনো চাইনি। আমি নিজের ভুলের জন্য গিলটি ফিলিং থেকে
রিলিজ পেতে চাচ্ছি। এরকম একটা পরিস্থিতির জন্য আমিও কিছুটা দায়ী। তাদের এখানে আসার পেছনে আমারও অবদান ছিল। নিজেকে অপরাধী লাগছে। তাদের সেবা করে ভুলের মাসুল দিতে চাচ্ছি। বাকিটা আপনার ইচ্ছা, আমি জোর করতে পারি না আপনাকে। চোখ ছোট ছোট করে তরুর দিকে তাকায় তুরাগ, মনে মনে ভাবে, এই মেয়ের মাথা ঠিক আছে তো? কেউ নাকি নিজের লাইফ নিজে এভাবে নষ্ট করতে চায়। একটু আগেই বললো আমাকেই আপনার বিয়ে করতে হবে, এখন আবার বলছে জোর করব না। আসলে চাইছেটা কি ও? তুমি আসলে চাইছোটা কি শুনি আমি? আমি তো জানালাম আপনাকে, নিজের ভেতরে প্রচণ্ড অপরাধ বোধ কাজ করছে। কি করব না করব মাথায় কিছুই আসছে না। মনে হলো তাদের জন্য কিছু করার সুযোগ পেয়েছি, তাই জানালাম আপনাকে। এমনিতে আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। কথা বলে না তুরাগ। এই মেয়েকে তো ম্যাচিওর ভেবেছিল তুরাগ, এত হাফ মেন্টাল। এর সাথে কথা বলে লাভ নেই। পকেট থেকে সিগারেট বের করে অন্যদিকে ঘুরে মুখে নেয় সিগারেট। তুরাগের কথা বলার অনীহা নজর এড়ায় না তরুর। এখন নিজের মাথায় নিজের চাপড়াতে মন চাচ্ছে। কি দরকার ছিল এই লোকের সামনে ছেঁচড়ামি করার? এক পা দুপা করে ছাদের দরজার দিকে পেছাতে থাকে তরু। পিছন দিকে হেঁটেই ছাদের দরজা অবধি এসেছে। দরজা ক্রস করে যেই ঘুরছে সিঁড়িতে পা রাখার জন্য, অমনি অন্ধকার থেকে একজোড়া হাত তরুর বাম হাত চেপে ধরে। ঘাবড়ায় তরু। এই মুহূর্তে কে আসতে পারে ছাদে? ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জানতে চাই। কে কে কে? নিজের মাকেও ভুলে গেছো পাজি মেয়ে। ও আম্মু, তুমি এখানে কেন? দয়াশীল মানবী হয়ে গেছো তুমি। মায়ের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া শিখে গেছো। রুমে চলো। রুমে চলো কথাটা তরুর ভেতর অবধি নাড়িয়ে দিতে সক্ষম। ছোটবেলা থেকেই জানে তহমিনা যেমন নরম মনের মানুষ, তেমন প্রয়োজন সেরকম কঠোর। কিন্তু এই মুহূর্তে তহমিনা ছাদে কেন এসেছে এটাই মাথায় ঢুকছে না তরুর। তরুর হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছে তহমিনা। এক প্রকার টানতে টানতেই সিঁড়ি থেকে নামাইছে তরুকে। তরু কোনো কথা না বলে মায়ের পিছন পিছন যাচ্ছে। নিচতলার গেস্ট রুমেই থাকার ব্যবস্থা করা হয়েছে তহমিনাদের। তরুকে টানতে টানতে সেখানেই নিয়ে গেল। রুমের মধ্যে নিয়ে হাত ছেড়ে দিল। দরজাটা এক প্রকার জোরে ধাক্কা দিয়ে লাগিয়ে দিল। সিটকিনিটা উপরে তুলে দিয়ে আবারও তরুর হাত ধরে টেনে এনে খাটের পাশে বসলো। মোবাইল স্ক্রল দিয়ে কোনো একটা নিউজ দেখার মত্ত ছিলেন নুরুল ইসলাম। হঠাৎ করে তহমিনা একদম রণচণ্ডী রূপ দেখে হাত থেকে ফোন রেখে দিলেন তিনি। ব্যস্ত হলেন কি হয়েছে তা জানার জন্য। কি হয়েছে জানার জন্য তহমিনাকে প্রশ্ন করতেই ফোঁস করে শ্বাস ছাড়লেন তহমিনা। তরুর হাত এখনো তার হাতের মুঠোই। তরু মাথা নিচু করে বসে আছে। নুরুল ইসলাম একবার স্ত্রী তো আরেকবার মেয়ের দিকে তাকাচ্ছেন। আপনার মেয়ে তো দিল দরেদি হয়ে গেছে, সে বিষয়ে কোনো খেয়াল আছে আপনার? তহমিনার তেড়া কথায় কিছুটা ভড়কালো নুরুল ইসলাম। আসল ঘটনা জানার জন্য মন উসকুস করছে, তাই শান্ত স্বরে আবার প্রশ্ন করলেন। কি করেছে ও? মিথিলার ফ্যামিলি এখানে আসুক সেটা তরুও চাইতো প্রথম দিকে। এখন এই দুর্ঘটনার জন্য নিজেকেই দায়ী করছে। তাই সে তুরাগের কাছে গিয়েছিল কথা বলার জন্য। সে তুরাগের নামের মাত্র স্ত্রী হয়ে থাকবে, আর তুরাগের পাগলামির সাথে সাথে ও পাগলামি করবে। তুমি জানলে কিভাবে? তুরফার পা কেটে গেলে পরে তো নিচে নিয়ে আসলো ও। তুরফাকে রুমে বসিয়ে দিয়ে আমাকে ব্যান্ডেজ করে দিতে বলে আপনার মেয়ে আবার তাড়াহুড়া করে রুম থেকে বেরিয়ে গেছে। ওকে দেখে মনে হচ্ছিল কিছু একটা হয়েছে, তা আমিও গিয়েছিলাম ছাদে। ভাগ্যিস গিয়েছিলাম, নয়তো জানতেই পারতাম না। নুরুল ইসলাম কোনো কথা শুনে চিন্তা ভাবনা না করেই ফট করে মেজাজ গরম করার মানুষ না। এই মুহূর্তেও সেই গুণটা বজায় রাখলেন তিনি। তহমিনার মতো রেগে যাননি মেয়ের ওপর, বরং শান্ত কণ্ঠে জানতে চাইলেন। মামনি, তুমি কি তুরাগকে পছন্দ করো? বাবার এরকম প্রশ্নের জবাবে কি উত্তর দিবে জানা নেই তরুর, তাই জবাব না দিয়ে চুপ করে রইল। নুরুল ইসলাম ধূর্ত মানুষ, তাকে সবকিছু মুখে বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। তিনি মেয়েকে আবারও প্রশ্ন করলেন। তোমার কি মনে হয় তুমি কি হ্যাপি থাকবে তুরাগের সাথে? আমি জানি না বাবা, তবে মিথিলা আপু অনেক ভালো একটা মেয়ে। সে তো এখানে আসতে চায়নি। এখানে তার কোনো দোষ নেই। তুরাগ ভাই অপরাধী, তার সাথে আমিও সমান অপরাধী। শাস্তি সে একা কেন পাবে? তাই আমি এমন কথা বলেছি, আর কিছু না বাবা। তহমিনার ভীষণ রাগ হচ্ছে মেয়ের প্রতি।
মন চাচ্ছে গাল বরাবর ঠাটিয়ে একটা চড় দিতে। জীবন কি ছেলে খেলা মনে হয় নাকি এই মেয়ের? তবে নুরুল ইসলাম যখন শান্ত হয়ে বসে আছে, তার সামনে মেয়ের গায়ে হাত তোলাটা সীমাচল মনে হলো না। তাই দাঁতে দাঁত চেপে বলল, আপনি কালকেই বাসের টিকিট কাটবেন। আমি আর এখানে থাকবো না, তোরকে নিয়ে চলে যাব। আপনি আপনার মাকে নিয়ে কবে আসবেন তা আপনি আপনি জানেন। নুরুল ইসলাম তহমিনার কথার জবাব না দিয়ে মেয়ের উদ্দেশ্যে বললেন, তুমি রুমে যাও, তোমাকে এত চিন্তা করতে হবে না, তোমার বাবা মা এখনো আছে। তরু আর কোনো কথা না বলে খুব সাবধানে বেড ছেড়ে উঠে দাঁড়ালো। পা টিপে টিপে বেরিয়ে গেল রুম ছেড়ে। রুম থেকে বের হবার সময় পেছন থেকে তহমিনা ডেকে বললেন, তোকে যেন আর তুরাগের আশেপাশেও না দেখি। ব্যাগ গুছিয়ে রাখবি, কালকেই ফিরবো আমরা, ফাইনাল। তরু কিছু না বলে মনে মনে আওড়ালো, সবাই স্বার্থপর আম্মু। এতদিন আপার ছেলে মেয়েকে দেখাশোনার জন্য এখানে রয়ে গেলে, যেই নিজের স্বার্থে টান পড়লো অমনি চলে যাবে এখান থেকে। সারা রাত ঠিকঠাক ঘুম হলো না তুরাগের। বিছানায় এপাশ ওপাশ করতে করতে রাত ফুরিয়ে গেল। চোখে একটু ঘুম ঘুম আসছিল, তখনই কানে ভেসে এলো আজানের মিষ্টি মধুর সুর। বিছানা ছেড়ে উঠে বসলো তুরাগ। উঠে ফ্রেশ হয়ে একবারে অজু শেষ করে বের হলো। ততক্ষণে আজান শেষ হয়েছে। ঠিক করলো মসজিদে যাবে। তবে অনেকদিন ভোরে মসজিদে যাওয়া হয় না, তাই মন খসখস করতে লাগলো। হুট করে একদিন গেল, সেটা কেমন লাগবে এটা ভেবে যাব কি যাব না করতে করতে জামায়াতের সময় শুরু হয়ে গেল। অবশেষে জায়নামাজ বিছিয়ে রুমে নামাজের প্রস্তুতি নিল। নামাজ শেষ করে দুহাত তুলল উপরওয়ালার নিকট দোয়া প্রার্থনা করতে। নিজেকে এরকম পরিস্থিতি থেকে যেন উপরওয়ালা রক্ষা করেন। নামাজ শেষ করে হাঁটতে বের হলো। বেশ অনেক সময় বাহিরেই কাটালো। বাসায় ফিরে দেখতে পেল ততক্ষণ সকালের নাস্তার জন্য সবাই টেবিলে উপস্থিত হয়েছে। সবাই যার যার মতো চুপচাপ খেয়ে যাচ্ছে। কারো মুখে কোনো কথা নেই। সবার দিকে একবার একবার তাকিয়ে দেখলো, দুটো চেয়ার ফাঁকা পড়ে আছে। তরু নেই খাবার টেবিলে, আর নানুও নেই। তরু আসেনি কেন সেটা জিজ্ঞেস করার মতো সাহস হয়ে উঠল না। তাই নুরুল ইসলামকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, নানু কোথায় মামা? খাবার রেখে একবার তুরাগের দিকে তাকালেন নুরুল ইসলাম, তারপর গম্ভীর স্বরে বললেন, তোমার নানুর কথা আমাকে জিজ্ঞেস করছো কেন? তুমি নিজে গিয়ে জানো। এরকম করে কথা বলার কোনো মানে হয়? তার সাথে আর কথা না বলে তুরফাকে জিজ্ঞেস করলো, এই তুরফা, কি হয়েছে রে? নানু খাওয়া বন্ধ করেছে, তার কথায় তোমরা রাজি হওনি, তাই যতক্ষণ না শুনবে তার কথা সে খাবে না। এরকম একটা সিরিয়াস মোমেন্টেও হাসি আসলো তুরাগের। যদিও তার নানুর এরকম কাজে সে সন্তুষ্ট নয়, তবে তার নানু তার মতোই না খেয়ে ধর্মঘট পালন শুরু করেছে, এটা ভেবে হাসি আসলো। তুরাগ আর কাউকে কিছু না বলে নানুর রুমে গেল। সে খাটের ওপর পা বিছিয়ে বসে খোলা জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছেন। তুরাগ বাহির থেকে অনুমতি চাইল ভেতরে আসার। তারামন বিবি কথা না বলে অন্যদিকে মুখ ঘোরালো। তুরাগ তা দেখে মনে মনে বলল, যেভাবেই হোক এই বুড়িরে আগে ঠিক করতে হবে। যদি কোনো মতে না খেয়ে দিয়ে অসুস্থ হয়ে পড়ে তাহলে না সবাই আমাকেই চেপে ধরে। কাল যে কি হবে? সবাই এরকম কেন শুরু করেছে? দেখো, তোমার ইচ্ছেটাই বোধহয় পূরণ হলো। সেই বউ হয়েই এলে আমাদের বাসার। তবে এই সম্পর্ক কখনো পূর্ণতা পাবে না। এটা শুধু কাগজের মাঝেই সীমাবদ্ধ থাকবে। এটা যেন বাহিরের কেউ ঘুণাক্ষরেও টের না পায়। আমার মনে একজনের বসবাস, আর সেটা আজীবন থাকবে। তাই ভুল করেও আমার উপর স্ত্রীর অধিকার ফলাতে আসবে না। রাত অনেক হয়েছে, হাত মুখ পানি দিয়ে ধুয়ে এসে শুয়ে পড়। এক নিঃশ্বাসে কথাগুলো বলে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল তুরাগ। মাথার উপর টেনে দেওয়া শাড়ির আঁচলটা টান দিয়ে ফেলে দিল তরু। এতক্ষণ মনে হচ্ছিল দম আটকে ছিল, তাই জোরে জোরে শ্বাস নিল কয়েকবার। এরপর শান্ত হয়ে গুটিসুটি দিয়ে বসলো বিছানার মাঝ বরাবর। এরপর চোখ বোলালো রুমের চারিদিকে। এটা নাকি বাসর ঘর? এ ঘরে না আছে কোনো ফুলের ছোঁয়া, না আছে মরিচবাতির সাজ। ঘরের মাঝে টিম করে একটা নীল রঙের ডিম লাইট জ্বলতেছে। সেই আলোতেই রুমটা কিছু সময় পর্যবেক্ষণ করলো তরু। মুখের কোণে দেখা গেল তাচ্ছিল্যমূলক হাসি। এটা কাউকে উপহাস করে নয়, বরং এরকম একটা বাসর ঘর দেখে প্রতিটা মেয়েরই নিজের বিয়ে নিয়ে কিছু স্বপ্ন থাকে, যার কোনোটাই সত্যি হলো না তরুর ক্ষেত্রে।
2 দিন আগে তুরাককে বলা কথাগুলো মনে করে এক দফা হাসলো তরু। তখন তো খুব জোর দিয়ে তুরাককে বলেছিল, আমি আপনার স্ত্রী হতে নয়, বরং মেথিপুর দায়িত্ব পালন করতে চাই। আর সেই কাগজের সম্পর্কটা সত্যি হয়ে যাওয়ার পরে এখন তুরাগের বলা তিক্ত কথাগুলো কেমন গায়ে কাটার মতো লাগছে। নিজেকে এই মুহূর্তে সব থেকে বোকা মনে হচ্ছে। নিজের স্বামী অন্য কাউকে ভালোবাসুক, এটা কোনো মেয়েই চাইবে না। ও কিনা সেদে সেদে সেই প্রস্তাব দিয়েছিল। রুমে জ্বলতে থাকা লাইটের আবছা আলোয় নিজের গায়ে জড়ানো শাড়িটার দিকে তাকালো। নীল রঙের একটা শাড়ি, তবে নীল রঙের আলোর সাথে মিশে এখন আরও শাড়ির নিজস্ব রং বোঝা যাচ্ছে না। বিয়ের দিনও গায়ে জড়িয়েছে ফুপির শাড়ি। তুরাগ চাইলেই কিন্তু একটা নতুন লাল বেনারসি কিনে দিতে পারত, কিন্তু তা করেনি। বরং মায়ের আলমারি খুঁজে এই শাড়িটা বের করে দিয়ে এসেছিল। এসব হাবিজাবি চিন্তা করতে করতে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হলো। আওয়াজ কানে আসতেই মাথা তুলে সেদিকে তাকালো তরু। উদম গায়ে শুধু একটা ট্রাউজার পরে বেরিয়ে আসছে তুরাগ। গলায় একটা টাওয়াল ঝোলানো, ফর্সা শরীরে পানির বিন্দুগুলো চিকচিক করছে। তাড়াতাড়ি চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো তরু। এখনো খাটের মধ্যে বসে আছো? এতক্ষণে চেঞ্জ করতে পারতে না শাড়িটা? তুরাগের কথার প্রতি উত্তর না করে খাট থেকে নেমে দাঁড়ালো তরু। এ বাসায় আসার সময় যে ব্যাগে জামা কাপড় নিয়ে এসেছিল সেই ব্যাগটা এই রুমে দিয়ে গিয়েছে সুফিয়া খালা। তরু অন্যদিকে মুখ করেই হেঁটে হেঁটে সেই ব্যাগের কাছে গেল। ব্যাগ থেকে একটা কালো রঙের 3 পিস খুঁজে বের করলো। সেটা নিয়ে তৎক্ষণাৎ ওয়াশরুমে ঢুকে পড়ল। প্রায় মিনিট 10 পর ফ্রেশ হয়ে বের হলো তরু। কালো রঙের কাজ করা জামা, সাথে প্লাজো, ওড়নাটা গলায় ঝুলানো, একদম সিম্পল রূপ। ওয়াশরুমের দরজায় থাকতে তরুর দিকে নজর গেল তুরাগের। কিয়ৎক্ষণ সেদিকে তাকিয়ে অন্যদিকে মুখ করে শুতে গেলে নাক গিয়ে লাগলো সোফার সাথে। নাক চেপে ধরে উঠে বসলো তুরাগ। নিজের মাথায় নিজেই চাপড়ালো, কারণ ও যে সোফায় শোয়া ছিল তা প্রায় ভুলেই বসেছিল। আর সে কারণেই তো ঘুরতে নাকে ঘষা লাগলো ফোমের সাথে। তুরাগের এই অবস্থা দেখে ফিক করে হেসে দিল তরু। চোখ বড় বড় করে সেদিকে তাকালো তুরাগ। সেই চোখের দিকে নজর যেতেই তৎক্ষণাৎ হাসি থেমে গেল তরুর। তুরাগ যে রেগে আছে তা ওর মাথায় ছিল না। কিছু না বলে পা টিপে টিপে গিয়ে সোফার সামনে দাঁড়ালো। তুরাগের উদ্দেশ্যে বলল, এটা আপনার বাসা, বেডও আপনার। আপনি চাইলে বেডে শুইতে পারেন, আমি সোফায় শুতে পারবো, সমস্যা হবে না। আর ইউ শিওর? হুম। তুরাগ আর কোনো কথা না বাড়িয়ে নেমে গিয়ে শুয়ে পড়ল বেডে। সেদিকে পলকহীন কিছু সময় তাকিয়ে রইল তরু। মনে মনে হয়তো আশা করেছিল তুরাগ বলবে, আমি সোফায় শুই, তুমি বরং বেডে শোও। তা না বলে তরুর এক বলাতেই নিজে গিয়ে বেডে শুয়ে পড়ল। এখন তরু কি করবে? নিজের বোকামের জন্য আবারও মাথা চাপড়াতে মন চাচ্ছে। এই বেটা তো একটা নিরামিষ, এক নারীতে আসক্ত পুরুষ মানুষ। সে কেন তরুর কথা ভাববে? এটা কেন আগে মাথায় এলো না? তাহলে কখনোই তাকে বলতো না বেডে শোয়ার জন্য। নিজেকেই নিজে মনে মনে গালমন্দ করে সোফায় শোয়ার প্রস্তুত নিল তরু। সোফার হাতলে মাথা রেখে চুলগুলো ছেড়ে দিল। চুলগুলো গড়িয়ে ফ্লোর অবধি পৌঁছালো, যা থেকে তখনও পানি ঝরছে। সেই পানিতে ফ্লোর ভিজে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই তরুর। সে মগ্ন হলো জীবনের হিসাব মেলাতে। এই 2 দিন এই ঝড়ঝাপটা গেল তাদের ওপর। জীবনের মোড় কিভাবে ঘুরে আজ ওই পরিস্থিতি এলো তা ভাবতেই মগ্ন হলো। ফ্ল্যাশব্যাক। তারামন বিবিকে কোনোভাবেই মানানো যায়নি। তিনি তার কথায় অটল। এদের বিয়ে না দেওয়া অবধি তিনি পানি অবধি শুয়ে দেখবেন না। জেদের বর্ষবর্তী হয়ে অসুস্থ হলেন, তবুও হার মানলেন না। শাশুড়ির এমন অবস্থা দেখে ভড়কালো তহমিনা। এরকম করার কোনো কারণ খুঁজে পেল না। সেই শুরু থেকেই এই ফ্যামিলির এক একজনের মন বুঝতে পারেনি তহমিনা। মায়ের অসুস্থতায় নরম হলেন নুরুল ইসলাম। তার উপরে কথা বলে তেমন সুবিধা করতে পারেন না তহমিনা। স্বামীর ওপর জোর খাটানোর চেষ্টা করেও লাভ হয়নি। তিনি তার মায়ের কথায় রাখবেন। এদিকে তুরাগকে মানানো ছিল একটা চ্যালেঞ্জ, তবে তা সম্ভব হয়েছে মিথিলার মায়ের জন্য। গত পরশুদিন বিকেলের দিকে তায়েব সাইয়েদের সাথে এই বিষয়টা নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। সেই মুহূর্তে তুরফা আর তহমিনার কাঁধে ভর করে বাসায় প্রবেশ করছিলেন মিথিলার আম্মা। এক সময় তিনি চাইতেন যার জন্য তার মেয়ের এমন অবস্থা হয়েছে সে যেন তার মেয়ের দায়িত্ব নেন। কিন্তু এই মুহূর্তে মিথিলার আম্মা ছিল পুরো ভিন্ন রূপ। তিনি যেন তুরাগকে সহ্যই করতে পারছিলেন না। তিনি কাটকাট গলায় জানিয়ে গেছেন, মিথিলা যদি সুস্থও হয় তিনি বেঁচে থাকতে তুরাগের সাথে কোনোদিন
বিয়ে সম্ভব নয়। তুরাগ যদি এরকম কথা আর মুখেও তোলে তাহলে তিনি এখান থেকে চলে যাবেন, সাথে মিথিলাকেও অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। কারণ এই ভালোবাসা নামক অভিশাপ পুরো পরিবার ধ্বংস করে দিয়েছে। এই একটা মাত্র কারণে আজ মোহনা আমাদের মাঝে নেই। তিনি এই বিষয়টা আর একটু সামনে এগোতে দেবেন না। তুরাগের চোখের পানি তাকে টলাতে পারেনি। 2 মেয়ে স্বামী সব হারিয়েছেন তিনি, তখন কঠিন পাথরে পরিণত হয়েছেন। তার কঠোরতা, ফ্যামিলি প্রেশার, বাবার চাওয়া, নানুর অসুস্থতা সব মিলিয়ে অবশেষে তুরাগ হার মানে। কতদিন আর যুদ্ধ চালিয়ে যাবে সবার সাথে? অসুস্থ নানুর হাত ধরে বলে এসেছিল তরুকে দেখে রাখবে। এরপর শুধু পরিবারের মানুষজনের সামনেই কাজী এসে বিয়েটা সম্পন্ন করেছিল। তহমিনা বেগম পুরো নিস্তুপ হয়ে আছেন। তিনি এসব একটাবারের জন্যও তরুর সামনে আসেননি। না কোনো আগ্রহ ছিল এই বিয়েতে, তা নিয়ে এক প্রকার মন খারাপ ছিল। তার উপর সবার অগোচরে তুরাগ যা বলার তা তো বললই। ফ্ল্যাশব্যাক এন্ড। জীবনের নতুন মোড়টা হুট করে হয়ে গেল। এখন ভবিষ্যতে কি হতে চলেছে তা জানা নেই কারোই। সবাই তো আশা করে আছে যে একবার বিয়েটা যখন হয়েছে তখন সব কিছু আস্তে আস্তে নিশ্চয়ই ঠিক হবে। কিন্তু আদৌ কি কিছু ঠিক হবে? দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। তরু মুখ ঘুরিয়ে তুরাগের দিকে ফিরল। তুরাগ ওর দিকে মুখ করে শোয়া ছিল। তরু তাকাতেই চোখাচোখি হলো। তরুকে জিজ্ঞেস করলো, ঘুমাচ্ছ না কেন? আপনি ঘুমাচ্ছেন না কেন? ঘুম আসছে না। আচ্ছা, আমরা কি ভুল করলাম? মিথিলা আপু যদি ফিরে আসে তবে সে যদি আমাদের ভুল বোঝে, কি হবে সামনে জানি না আমি। সে আসলে কি আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেবেন? জবাব দিল না তুরাগ। কিছু সময় দুজনেই নীরব রইল। চোখের কোণে পানি জমল তরুর। সবকিছু আসলে এতটা সহজও নয়। কোনো নারী তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে না। তবুও তরু নিজেকে মিথ্যে সান্ত্বনা দেয় যে তুই তো সব জানতি তরু, তবুও তো বিয়েতে মত দিয়েছিস, এখন কেন কষ্ট পাচ্ছিস? ঘুমিয়ে পড়েছো? তুরাগের কণ্ঠ কানে আসতেই হাতের উল্টো পিঠে চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে ফেলল। জানালার পর্দা গলিয়ে ভেতরের মিষ্টি আলো চোখের পাতার ওপর পড়তেই ঘুমে ব্যাঘাত ঘটল তুরাগের। গায়ে থাকা পাতলা কাঁথাটা টেনে চোখ অবধি টেনে নিল। ঘুমানোর ব্যর্থ চেষ্টা করলো, কিন্তু দম বন্ধ হয়ে আসতে লাগলো। মুখ ঢেকে ঘুমানোর অভ্যাস একদমই নেই। কাঁথাটা টেনে আবার নামিয়ে ফেলল, আর সাথে সাথেই চোখে পানির ফোঁটা এসে পড়ল। চোখ মেলে তাকালো তুরাগ। হাতের দিকে তাকিয়ে দেখলো হাতের উপরেও কিছু পানি পড়ে আছে। বিন্দু বিন্দু পানিগুলো শিশিকণার ন্যায় মনে হচ্ছে। পানির উতস খোঁজার জন্য চোখ ঘুরিয়ে সামনের দিকে তাকালো তুরাগ। কিছু সময়ের জন্য যেন থমকে গেল। সদ্য স্নান শেষ করে আসা রমণীর ড্রেসিং টেবিলের সামনে বসে তার কোমর সমান ছাড়িয়ে রাখা রেশমি কালো চুলে হাত দিয়ে ঝাড়া দিয়েছেন, যাতে অতিরিক্ত পানিগুলো পড়ে যায়। নয়তো এত বড় চুল মুছতে মুছতেই টাওয়াল ভিজে চুপচুপে হয়ে যাবে। তার এহেন কর্মকাণ্ডে যে কারো ঘুমে ব্যাঘাত ঘটেছে সেদিকে খেয়াল নেই। সে আপন মনে চুলগুলো মুছে যাচ্ছে। চুলের আগা বেয়ে শিশির বিন্দুর ন্যায় পানিগুলো টুপটুপ করে নিচে পড়ছে। মাত্রই গোসল সেরে বের হওয়ার সদ্য ফোটা কোনো গোলাপের ন্যায় মনে হচ্ছে তরুকে। তার এই রূপে কিছু সময়ের জন্য থমকালো তুরাগ। পর মুহূর্তেই কিছু একটা মাথায় আসতে চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল। নিজেকে সামলে নিয়ে খ্যাক করে উঠল তরুর উপরে। তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নেই নাকি? এখানে যে একজন মানুষ ঘুমিয়ে আছে সেদিকে হুঁশ নেই? দেখো, দিয়েছো তো আমার মুখটা ভিজিয়ে। সকালবেলায় এরকম তিক্ত কণ্ঠস্বর শুনে মেজাজ খারাপ হলো তরুর। তবুও দাঁতে দাঁত কামড়ে নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করলো। এই লোকের সাথে কোনো প্রকার ঝামেলায় জড়াতে চাচ্ছেন না। তাই একটু রসিকতা করেই ভালো করে তুরাগের মুখ পর্যবেক্ষণ করে বলল, আমি তো আপনার ভেজা মুখ দেখতে পাচ্ছি না, তবে আমি আপনার মুখ ভেজালাম কখন? স্বপ্ন দেখেছেন বোধহয়। তরুর শান্ত গলা শুনে দমে যায় তুরাগ। না, এই মেয়ের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। এ মেয়ে বোধহয় ঝগড়াটি করতে পারে না। তুরাগ নির্লজ্জের ন্যায় আবারও প্রশ্ন করল, সকাল সকাল গোসল করার ন্যায় কিছু হয়েছে কি কাল রাতে? এই এক মিনিট, আমি ঘুমিয়ে যাওয়ার পর আমার ইজ্জতে হাত বাড়িয়েছো তুমি, তাই না? তুমি তো আচ্ছা নির্লজ্জ মেয়ে লোক। এবার তরু আর শান্ত না থেকে নিজেকে খ্যাক করে উঠল। আপনি নির্লজ্জ পুরুষ, এভাবে কথা বলার কি আছে? আর আমি এমনি এমনি সব করিনি, তুরফাপু এসেছিল, সে বলে গেছে। আপনিও গোসল করে আসুন, একসাথে নিচে যাব।
সবাই নাস্তার টেবিলে অপেক্ষা করতেছে। তুমি নিজে নিজে যেতে পারো না? আমার জন্য অপেক্ষা করার কি আছে? আমি কি তোমাকে কোলে নিয়ে যাব নাকি? আমার নিজস্ব পা রয়েছে, আর কারোর কোলে উঠতে আমার বয়েই গেছে। আমি নিজেই যেতে পারবো। হসপিটালে যাবেন বলেছিলেন কাল রাতে। এরপর কালাম ভাইয়ের সাথে দেখা করবেন। অনেক মজা, অনেক কাজ। আগে হসপিটালে যেতে হবে, তাড়াতাড়ি করুন। তরুর মুখে হাসপাতালের কথা শুনতেই মুহূর্তের মধ্যে হাসি হাসি মুখটাই বিষাদের ছায়া নেমে এলো। এতক্ষণ বোধহয় সেসবে ভুলেই ছিল। মিথিলার কথা মাথায় আসতেই মস্তিষ্ক বারবার জানান দিল, তুই ভুল করেছিস তুরাগ, ঠকিয়েছিস তুই, অন্যায় করেছিস তুই, এর ফল তোকে ভোগ করতে হবে। মস্তিষ্কের কথাগুলো যেন সামনে থেকে কেউ বলছে, এমন মনে হতে লাগলো তুরাগের। মুহূর্তেই তরুর প্রতি রাগ চলে এলো। বিছানা থেকে নেমে দাঁড়ালো, গটগট পায়ে এগিয়ে এলো তরুর সামনে। সামনে তুরাগকে দাঁড়াতে দেখে বসা অবস্থায় মুখ তুলে তুরাগের দিকে তাকালো তরু। অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল তুরাগ। শক্ত করে হাতের কঞ্জি চেপে ধরল। চিনচিনে ব্যথা অনুভব করলো তরু, তবে হাত ছাড়ানোর চেষ্টা করলো না। মুহূর্তের মধ্যে রূপ বদলানোটা একধানে তাকিয়ে তাকিয়ে দেখছে তরু। তুরাগ ভেতরে তোলপাড় চলছে তা বুঝতে পারে তরু, তবে সেই তোলপাড়ের ক্ষত কতটা গভীর তা অনুভব করতে পারে না। একজনের কষ্ট অন্যজন কখনোই উপলব্ধি করতে পারে না। মুখে যদিও বলে তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, তবে সেটা প্রকৃত সত্য কথা নয়। বসার টুল থেকে একটানে তুলে দাঁড় করালো তরুকে। তুরাগের হাত টেনে দেওয়ায় তরুও উঠে দাঁড়ালো। হাত টানতে টানতে রুমের বাহিরে নিয়ে গেল তরুকে। তরুও বিনা বাক্যে ব্যয়ে তুরাগের পায়ের সাথে পা মেলাই তরুকে রুমের বাহিরে এনে মুখের ওপর দরজা আটকে দেয়। তরুর দৃষ্টিতে ভেসে ওঠে সেদিন রাতের স্মৃতি। যে রাতে তুরাগ খাবে না, তারপরেও জোর করাই রুম থেকে বের করে এভাবে মুখের ওপর দরজা আটকে দিয়েছিল। সেদিন অপমানে কান্না চলে এসেছিল, তবে আজ কেন কান্না আসছে না? সবটা যেন একদম স্বাভাবিক মনে হচ্ছে। নিজেকে অনুভূতি শূন্য লাগছে। মস্তিষ্ক বারবার জানান দিচ্ছে, তুই ভুল সিদ্ধান্ত নিয়েছিস তরু। এভাবে কোনো সংসার হয় না। স্বামী যদি স্বামী না থাকে, সে বিয়ে করেও অন্য মেয়ের প্রেমে অন্ধ থাকে, সেখানে কিসের সংসার হবে? বন্ধ দরজার সামনেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তরু। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে রেখেছে। মস্তিষ্ক যখন কোনো কিছু নিয়ে চিন্তায় মগ্ন থাকে, তখন এই কাজটা তরু প্রায়শই করে থাকে। তরু নিজের মনকে বোঝায়, বিয়ের পরে সব কিছু কেমন যেন অন্যরকম লাগছে। বিয়ে মহান আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত। বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার পরে স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি আকর্ষণ জন্মানোটা খারাপ কিছু নয়। তবে তরুর কেন মনে হচ্ছে এখন যা কিছু হচ্ছে সব কিছু মিথ্যা, এগুলো একটা স্বপ্ন। ঘুম ভাঙলে যেন এসব মিথ্যা হয়ে যায়, জীবনটা যেন একদম স্বাভাবিক থাকে। এসব আকাশকুসুম চিন্তা ভাবনার মাঝেই কাঁধে কারো হাতের স্পর্শ লাগতেই চমকে ওঠে তরু। ভাবনার জগৎ থেকে ফিরে আসে বাস্তবে। দরজার দিক থেকে মুখ ঘুরিয়ে পেছনে তাকাই। তরুর কাঁধে হাত, দাঁড়িয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে তুরফা। তুরফাকে দেখে ঘুরে তুরফার দিকে তাকায় তরু। কি ব্যাপার পিচ্ছি পুতুল, কাঁদছিলে কেন? না আপু, কাঁদছি না। এই, তুমি এখনো আমাকে কিসব নামে ডাকো বলো তো? আমার কিন্তু এখন বিয়ে হয়ে গেছে। আমি এখন তোমার বড় ভাবি। ও আচ্ছা, এখন কি বড় ভাবি বলে ডাকবো নাকি? তা আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন বড় ভাবি? তুরফার রসিকতায় ফিক করে হেসে দিল তরু। তরুর গোমড়া মুখটাই হাসি ফোটাতে পেরে তুরফার ঠোঁটের কোণেও মুচকি হাসির রেখা ফুটে উঠল। তরু বলল, কাটা পানিয়ে আবারও আসলে কেন আপু? তোমাকে নিতে এসেছি, মামি বসে আছে নিচে। যাব। তবে আমার কিছু জিনিস প্রয়োজন ছিল। ভাইয়াকে ভিতর থেকে লক করে দিয়েছে? উপর নিচ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো তরু। অবাক হলো না তুরফা। ভাইয়ের এরকম স্বভাবের সাথে অভ্যস্ত সে। তরু এক হাত হাতের মুঠোয় নিল তুরফা। হাত ধরে নিজের রুমের দিকে নিয়ে যেতে লাগলো। আস্তে আস্তে বলতে লাগলো, মিথি কখনো সুস্থ হবে কিনা জানি না, যদি সুস্থ হয়ও তবে কি হবে তাও জানি না। এই পরিবারে আরও বড়সড় কোনো ঝড় আবারও নামবে সেটা আমি অনুভব করতে পারছি। তবে তুমি ভয় পেও না তরু, আল্লাহ তাআলার কাছে ইচ্ছে ছাড়া গাছের পাতাও নড়ে না। তিনি যা করেন ভালোর জন্যই করেন, তাই ঘাবড়াবে না কখনো, হাল ছেড়ে দিবে না কখনো। শক্ত হতে হবে তোমাকে। আমার ভাইয়াটা
খারাপ মানুষ নয়, তবে মিথিলার অ্যাক্সিডেন্টের পরই এমন উগ্র স্বভাবের হয়েছে। তবে আমার চলে যাওয়ার এখন আবার ওর মাঝে আগের তুরাগ ভাইয়াকে দেখতে পাচ্ছি আমি। আগে চাইতাম ও যেন মিথিলাকে না ঠকায়, এখন আমার মন চাচ্ছে ভাইয়া যেন তোমাকেও তোমার অধিকার থেকে বঞ্চিত না করে। এমন একটা মুহূর্তে আমার কি করা উচিত আমি জানি না। আমিও নিরুপায় বোন, তবে দোয়া করবো আল্লাহর, যেটা উত্তম মনে হয় তিনি যেন সেটাই করেন। কথা বলতে বলতে রুমে ঢুকলো দুজন। হাতের তালু ছেড়ে তরুর হাতের কঞ্চি ধরে বিছানায় বসাতে চায় তুরফা। মনের অজান্তেই উফ শব্দ বের হয়ে যায় তরুর মুখের থেকে।